আমি শুরু থেকে একটা কথা বলে আসছিলাম যে ডক্টর ইউনূসের এই সরকার সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান একটা সরকার, যারা কিনা তাদের যাত্রার শুরু থেকেই দেশে প্রকাশ্যে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়ে এসেছে। এর আগে অন্য কোনো সরকারের এই সৌভাগ্য হয়নি। সে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হোক, জিয়াউর রহমানের সরকার হোক, এরশাদের সরকার হোক, অথবা খালেদা জিয়া অথবা হাসিনা, যতগুলি সরকার, যতবার তারা সরকার এসেছে, আসার পর থেকে কিন্তু মাঠে বিরোধী দলগুলো সেই সরকারের নানা বিষয়ে সমালোচনা করেছে, বিরোধিতা করেছে। কিন্তু ইউনূস সরকারকে সে ধরনের নেতিবাচক অথবা বিরূপ কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবং সেই সঙ্গে আমি একথাও বলেছিলাম যে এই সরকারের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হবে তখন যখন এই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তার বিরুদ্ধে নামবে। আমি দেখতে পাচ্ছি সেই ঘটনা হয়তো শুরু হতে যাচ্ছে। এর আগে বিচ্ছিন্নভাবে বিএনপির দু একজন নেতা বলেছিলেন, কিন্তু এবার বিএনপির একদম কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা, বিএনপির যে সর্বোচ্চ বডি, যে বিএনপির স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস যে ভাষায়, যে ভঙ্গিতে এই সরকারের সমালোচনা করলেন, আমার ধারণা এখান থেকে বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড এই সরকারের জন্য উচিত হবে উপলব্ধি করা এবং সে অনুযায়ী কাজ করা। আপনারা শুনুন মির্জা আব্বাস কি বলেছেন। মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন। এই ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার, কুমিল্লার ঘটনা। কুমিল্লাতে ওখানে বিএনপির সদস্য ফরম বিতরণের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট না, বাট সেখানে মির্জা আব্বাস ছিলেন। মির্জা আব্বাস এখানে কয়েকটা কথা বলেছেন। একটা কথা বলেছেন যে কোনো গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে সরকারের কোনো সমালোচনা করা হয় না, কারণ তারা সবাই সরকার তাদেরকে হয় ভয় দেখাচ্ছে অথবা লোভ দেখাচ্ছে কিছু একটা, অথবা এই মিডিয়াগুলো নিজের থেকে সেন্সর করছে, তারা কোনো সমালোচনা করে না, মানুষ জানে না। কিন্তু ওনার অভিযোগটা ছিল যে আওয়ামী লীগের, আমি ওনার ভাষা ওনাকে বরং আপনাদেরকে আমি পড়ে শোনাই, উনি কী বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না, এখনও একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি। খেয়াল করুন, মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে, মানে আওয়ামী লীগ কিন্তু কুকুরের সঙ্গে তুলনা করেছেন, আর ডক্টর ইউনূসের সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে। এবং উনি আরও বলেছেন যে আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। মানে উনি বলতে চাচ্ছেন যেটা, যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নাই সরকারের কাছে। এবং এইটা বলতে যে উনি উল্লেখ করেছেন কোন কারণে এই কথা বলেছেন। উনি এই কথা বলেছেন ওই যে রাখাইনে যে একটা মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে বলেছেন যে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন। মানে ইউনূস সরকারকে লক্ষ্য করে উনি বলেছেন। এবং সেই জন্য উনি বলেছেন যে এদের হাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। এবং সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উনি করেছেন। সেই অভিযোগ উনি করেছেন যে এই সরকার নাকি গত 8 মাসে দেশ থেকে নাকি এই সরকারের আমলে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। এই অভিযোগটা আমার কাছে খুব মারাত্মক একটা অভিযোগ মনে হয়েছে যে 90,000 কোটি টাকা পাচার হয়েছে এই সরকারের আমলে। এই হিসাবটা মির্জা আব্বাস সাহেব কোথায় পেলেন, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি এটা কিন্তু উড়িয়ে দিচ্ছি না, কারণ ওনার মতো লোক এরকম আবল তাবল কথা বলবেন, মাঠ গরম করার জন্য বলবেন, এটা আমি নিজে বিশ্বাস করি না। উনি একটা বড় নেতা, বড় দলের বড় নেতা, ওনার কাছে নিশ্চয়ই একটা হিসাব আছে। মানুষকে বিভ্রান্ত করাও তার কাজ হবে না। ওনার উচিত হবে বলা যে কী কারণে এই ফিগারটা উনি 90,000 কোটি টাকা পেলেন, কোথায় পেলেন, কিভাবে পেলেন। এই হিসাবটা ভাই আমি একটু জানতে চাই। কারণ এ ধরনের কাজ যদি এই সরকার করে থাকে, তাহলে আমি তো মনে করি দেশের জনগণের উচিত হবে এখনই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা, যে আন্দোলনের নেতৃত্ব আমরা বিএনপির কাছ থেকে আশা করি। আর যদি অভিযোগ সত্য না হয়, আর যদি এই অভিযোগ কেবল কথার কথা হয়, তাহলে এ ধরনের ফালতু কথা বলার জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এটাও আমরা আশা করি। আমরা 90,000 কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোনো অন্তর্বর্তী সরকারকে চাই না। বিপরীত দিকে 90,000 কোটি টাকার একটা অভিযোগ, ফালতু অভিযোগকে উচ্চারণ করবে, সেটাও আমরা চাই না। এ দুটোর একটা সমাধান হওয়া উচিত। আমি সরকারকে বলবো আপনি এটা প্রতিবাদ করুন, অথবা চুপ করে থাকলে প্রমাণ হবে, বাংলাদেশ বিশ্বাস করবে যে অভিযোগ সত্য। পাশাপাশি মির্জা আব্বাসকে বলবো আপনারও দায়িত্ব হবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা, অথবা দেখিয়ে দেওয়া, অথবা একটা হিসাব দেওয়া কেন আপনার কাছে মনে হলো যে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে।
এটা আমরা জানতে চাই। আর সেই সঙ্গে বিএনপির শীর্ষ কর্তৃপক্ষকে বলবো, যদি 90,000 কোটি টাকা আসলে এই সরকারের আমলে পাচার হয়ে থাকে, তার জন্য আপনারা আন্দোলনে মাঠে নামুন। কারণ এই 90,000 কোটি টাকার কথাটা বলাটা এই জাতির জন্য আপনাদেরই একমাত্র গুরুত্বপূর্ণ দল, আপনারা সবচেয়ে বড় দল, আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, এইগুলো একটা অভিযোগ। আরেকটা কথা উনি বলেছেন, সে কথাটা আমি আলোচনা করবো। উনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে সেটাকে উনি বাতিল করে দিয়েছেন। উনি বলেছেন যে এখন তো বিএনপিদের যদি কেউ চাঁদাবাজি করে থাকে, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাকে আপনারা ধরেন। এবং এই জায়গাটাই কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের সঙ্গে একমত, যে আসলে যদি কেউ বিএনপি চাঁদাবাজি করে থাকে, যদি কেউ চাঁদাবাজি করে থাকে, সে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, যে দলেরই হোক, তাকে ধরেন। এবং এই ধরার দায়িত্ব কিন্তু সরকারের। এই সরকার সেটা না ধরে কেবল ঢালাওভাবে বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপিকে সাধারণ মানুষের কাছে তার বদনাম করার জন্য যদি বলে বিএনপিরা চাঁদাবাজি করছে, এটা ঠিক হবে না। তবে এটা ঠিক, বিএনপির মাঠ পর্যায়ে চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এটা আমি নিজেও অনেক সাক্ষী। আমি তো বাংলাদেশের নাগরিক, তাই না? আমি প্রয়োজন এগুলি একদম টু দ্য পয়েন্টে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন চাঁদাবাজি করছে এবং দখলদারি করছে, জবরদখল করছে। এরকম অনেক উদাহরণ আমার কাছেও আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো। কিন্তু তারপরে আমার কথা, যদি এরকম করে থাকে, সরকারের তো উচিত, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তো উচিত, পুলিশের তো উচিত ওই লোকগুলিকে ধরা। পুলিশ কেন ধরে না? তার মানে সরকারকে তাদেরকে ধরতে না করেছে? এমনও হতে পারে কিন্তু সরকার বললো তোমাদেরকে ধরো না, বিএনপির বদনাম টদনাম হোক, এরকমও হতে পারে। সেই বিষয়গুলি কিন্তু দেখতে হবে। সবচেয়ে বড় যে অভিযোগটা মির্জা আব্বাস করেছেন এই সরকারের উপর, সরকার প্রধানের উপর, সেটা বলেই আমি আলোচনা শেষ করব। তিনি বলেছেন কিভাবে, আমি হুবহু আপনাদের পড়ে শোনাই। তিনি বলেছেন, সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঝাঁকি দিয়ে ঘাট থেকে নামাতে হবে। বুঝতে পারছেন সিন্দাবাদের বুড়ো কাকে বলা হচ্ছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে সিন্দাবাদের বুড়োর সেই কাহিনী। আরব বুড়ো যিনি সিন্দাবাদের গল্প নিশ্চয়ই পড়েছেন। ওই সিন্দাবাদ যাচ্ছিল এক জায়গায়, একটা বুড়ো হাঁটতে পারছিল না, সে বলছিল আমাকে একটু কাঁধে নিয়ে একটু যাও, আমাকে একটু উপকার করো। এবং যখন সে কাঁধে নিয়ে যখন তাকে ওই জায়গায় গিয়ে তাকে নামাই দিতে চায়, সে আর নামবে না। সে কতভাবে চেষ্টা করে, ঘাট থেকে তাকে আর নামাতে পারে না। তো আমাদের দেশের উপর, আমাদের জাতির উপর, আমাদের উপর এরকম কি কোনো বুড়ো প্রথমে অসহায় ভাব নিয়ে এসে বসেছিল এবং সেখান থেকে নামতে চাচ্ছে না? কে সেই বুড়ো? ইঙ্গিতটা কোন দিকে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তো খুবই স্পষ্ট, ইঙ্গিতটা ডক্টর ইউনূসকে লক্ষ্য করে। এবং তারা বলতে চাচ্ছেন যে ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঝাঁকি দিয়ে ঘাট থেকে নামাতে হবে। এটাও কিন্তু একটা বড় অভিযোগ। ডক্টর ইউনূস এই বিষয়টাকে এখন কিভাবে মূল্যায়ন করবেন? আমি আগেও বলেছিলাম যে বিএনপির চাওয়াটা সরকারের কাছে কি ছিল? চাওয়াটা ছিল যে একটা নির্বাচন দেওয়া দ্রুততার সঙ্গে, এবং সেই সঙ্গে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। এই সরকার কেন তা করছে না? এবং করছে না বলেই কিন্তু এখন এই সমস্ত কথা এই বৃদ্ধ বয়সে ডক্টর ইউনূসকেও শুনতে হচ্ছে। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব যে দ্রুত আপনার করণীয় কাজগুলো করুন। যে প্রক্রিয়া করছেন এটা কোনো ভালো প্রক্রিয়া না। এইভাবে যদি করতে থাকেন আর অনেক কথাই শুনতে হবে, আর অনেক কথা আপনার জন্য আপনার জন্য সম্মান বয়ে আনবে না। এবং মানুষ কিন্তু মিলিয়ে দেখবে অভিযোগগুলো কিন্তু একদম মিথ্যা না। তখন এই ঝাঁকির কাজটা ওই রাজনৈতিক দলগুলো সহ সাধারণ মানুষে করবে। আমার মনে হয় সেটা আপনার জন্য খুব উপভোগ্য হবে না।